নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 18 নিয়ে আলোচনা করব, যে আপকামিং আরপিএফ বলো, এলপি টেকনিশিয়ান, আরআরবি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই সেটগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। সে এসএসসি এমটিএস বলো বা সিএইচএসএল বলো, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই সেটগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু 1 থেকে 17 নম্বর পর্যন্ত আমার সেট দেওয়া আছে, তো সেগুলো কিন্তু তোমরা দেখে নিও যারা এখনও দেখোনি। তো চলো আজকে আমরা যে মডেল কোশ্চেন পেপার 18 সেটা নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে সম্প্রতি প্রয়াত ওম প্রকাশ কোহলি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন? গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা। তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তিনি কিন্তু গুজরাট রাজ্যের কিন্তু রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। তার নাম কি? ওম প্রকাশ কোহলি। পরবর্তী কোশ্চেন দেখো, মেগাস্থেনিস কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন? দারায়ুস, আলেকজান্ডার, মোহাম্মদ বিন কাসেম নাকি সেলুকাস? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, সেলুকাসের রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন কে? মেগাস্থেনিস। এবং তিনি কার সময় ভারতে আসেন? মেগাস্থেনিস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে মেগাস্থেনিস ভারতে আসেন, এবং তিনি কিন্তু ইন্ডিকা নামক একটি গ্রন্থ কিন্তু রচনা করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন দেশের রাজধানীর নাম আক্রা? ঘানা, ইজিপ্ট, বুরুন্ডি, কেনিয়া। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ ঘানা দেশের রাজধানীর নাম কিন্তু আক্রা। সর্বোদয় পরিকল্পনা সরকারের কাছে কে পেশ করেন? জওহরলাল নেহেরু, এম বিশ্বেশ্বরাইয়া, এম এন রাও নাকি জয়প্রকাশ নারায়ণ? রাইট অ্যান্সার অপশান নম্বর ডি ইজ এ কারেক্ট, অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ কিন্তু সর্বোদয় পরিকল্পনা এটা কিন্তু সরকারের কাছে পেশ করেন। দেখো, যদি বলি জওহরলাল নেহেরু, ইনি কিন্তু ছিলেন যে প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান, কেননা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী। আর আমাদের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। এই কারণে জওহরলাল নেহেরু কিন্তু প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। যদি বলি প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা কত, সেটা হচ্ছে 1950-এর 15 মার্চ। ক্লিয়ার? আর এর সাথে মনে রেখো যে এম এন বিশ্বেশ্বরাইয়া, কি বললাম স্যার, এম বিশ্বেশ্বরাইয়া, তিনি কিন্তু প্রথমবার পরিকল্পিত যে অর্থনীতির এই ধারণাটাকে তিনি চর্চায় চর্চার আলোয় আনেন, যে পরিকল্পিত অর্থনীতির ধারণা। তার একটা বিখ্যাত বই, সেটা হচ্ছে প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া নামক গ্রন্থে। এবং এর সাথে মনে রেখো যে আর একটা কোশ্চেন যেটা দেয় এখান থেকে, একটা তো বললাম যে কত সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল। আচ্ছা, আর এম এন রাও যদি বলি, এম এন রাও ইনি কিসের সাথে জড়িত ছিলেন? তিনি কিন্তু জনতার পরিকল্পনা বলে 1945 সালে এম এন রাও জনতার পরিকল্পনা সর্বসমক্ষে আনেন। ওকে, এর সাথে আর একটা জিনিস যদি বলি, এম বিশ্বেশ্বরাইয়া তো বললাম যে তার প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা বর্তমান? ওডার সিসে লাইন, এটা ওডার নিচে হবে, ওটা সিসে না, যাই হোক, ম্যাকমোহন লাইন, ম্যানারহেইম লাইন নাকি হিন্ডেনবার্গ লাইন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ম্যানারহেইম লাইন। এটা কিন্তু রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত কি ম্যানারহেইম লাইন। আচ্ছা, যদি বলি ওডার নিচে লাইন, এই যে ওডার নিচে লাইন, এটা মনে রাখবে যে জার্মানি ও পোল্যান্ড, কি জার্মানি ও পোল্যান্ডের মধ্যে কিন্তু অবস্থিত ওডার নিচে লাইন। এবং ম্যাকমোহন লাইন তোমরা জানো, ভারত ও চীনের মধ্যে আরেকটা লাইন, কি একটা হচ্ছে ম্যাকমোহন, একটা হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এলওসি হচ্ছে কি? এলওসি হচ্ছে ভারত পাকিস্তান। আর হিন্ডেনবার্গ লাইন কার মধ্যে আছে? হিন্ডেনবার্গ লাইন কিন্তু আছে হচ্ছে এটা জার্মানি ও ফ্রান্স। জার্মানি ও ফ্রান্স হচ্ছে হিন্ডেনবার্গ লাইন। আর যদি বলা হয় ইটালি, জার্মানি, ফ্রান্স, তখন হবে ম্যাগিনট লাইন। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত? কৃষি, শ্রমিক কল্যাণ, জনস্বাস্থ্য, বীমা স্বাস্থ্য। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, এই শ্রমিক কল্যাণ এটা কিন্তু যুগ্ম তালিকাভুক্ত। এরকম কেন্দ্রীয় তালিকাভুক্ত আছে, যুগ্ম তালিকা আছে, রাজ্য তালিকা আছে। তো এইখান থেকে কিন্তু পলিটির একটা কোশ্চেন দেয়, তোমরা এগুলো কিন্তু সব দেখে রাখবে। কর্ণ থেকে শব্দ অনুভূতি মস্তিষ্কে বহন করে কোন স্নায়ু? অলফ্যাক্টরি, অডিটরি, অপটিক নাকি উপরের কোনোটিই নয়?
তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অডিটরি। দেখো অডিও মানে কি? শব্দ। তো কর্ণ থেকে যে শব্দ যায় এবং সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, সেটা কোন স্নায়ু? সেটা হচ্ছে অডিটরি স্নায়ু। অলফ্যাক্টরি কোথায় থাকে? আমি বলেছিলাম ঘ্রাণেন্দ্রিয়। তো আমাদের নাক থেকে এই যে ঘ্রাণের মাধ্যমে আমরা যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করি, সেই বৈশিষ্ট্যটা, সেটা কি? সেটা অ্যাকচুয়ালি অলফ্যাক্টরি কাজ করে। আর অপটিক স্নায়ু কোথায় আছে? অপটিক স্নায়ু হচ্ছে চোখে আছে। চোখে কি কাজ করে অপটিক স্নায়ু? আমাদের কিন্তু প্রথমে যে আমরা প্রতিবিম্বটা দেখি, আমরা ধরো কোনো বস্তুকে দেখি, সেই বস্তুর কিন্তু প্রথমে আমাদের কী প্রতিবিম্ব গঠিত হয়? সৎ প্রতিবিম্ব গঠিত হয়। দেখো পরীক্ষায় কিন্তু আসে যে রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয়, রেটিনায় তো প্রতিবিম্ব গঠিত হয়, তো রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কেমন প্রতিবিম্ব গঠিত হয়? তো মনে রাখবে রেটিনায় কিন্তু সৎ এবং উল্টানো প্রথমে প্রতিবিম্ব গঠিত হয়। সেটা কি করে? সেটা অপটিক স্নায়ু কি করে? অপটিক স্নায়ু সেটাকে আবার অসৎ এবং সমশিষ্য করে নিয়ে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। ক্লিয়ার? কিন্তু রেটিনায় কিন্তু সৎ প্রতিবিম্ব গঠিত হয়। পরীক্ষা আসে কিন্তু কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি বিশেষ স্থাপত্য যেটি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি আধুনিক প্রেক্ষাগৃহ? অপেরা হাউস, আইফেল টাওয়ার, স্ট্যাচু অফ লিবার্টি নাকি পেট্রোনাস টাওয়ার? তো রাইট অ্যান্সার কিন্তু অপেরা হাউস, যেটা অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি বিখ্যাত মানে আধুনিক প্রেক্ষাগৃহ হচ্ছে অপেরা হাউস। বাকিগুলো অনেকবার বলেছি। আইফেল টাওয়ার কোথায় আছে তোমরা জানো, স্ট্যাচু অফ লিবার্টি কি সেটাও জানো। দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে? ইব্রাহিম লোধি, আহমেদ শাহ আবদালি, মুর্শিদ কুলি খাঁ নাকি সেলিম দুরানি? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, আহমেদ শাহ আবদালি কিন্তু এই দুরানি বংশের প্রতিষ্ঠাতা। ভারতের কোন শহরে যোগ দিবসের সবচেয়ে বড় জমায়েতের জন্য গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল? সুরাট, লখনৌ, জয়পুর, হায়দ্রাবাদ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। এই যে সুরাট যে শহর, তো সেখানে কিন্তু তোমার এই যে যোগ দিবসের দিন, আচ্ছা যোগ দিবস কত তারিখে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও তো। যোগ দিবস কোন তারিখে যোগ দিবস হিসেবে পালন করা হয়, কোন দিনটা? তো যোগ দিবসে এই বিশাল বড় জমায়েতের জন্য যেটা সুরাটে হয়েছিল, সেটা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু গড়ল। পরবর্তী কোশ্চেন দেখো, কাকে ইউরোপের ককপিট বলা হয়? সান ফ্রান্সিসকো, রোম, বেলজিয়াম, আয়ারল্যান্ড? তো রাইট অ্যান্সার, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। বেলজিয়ামে কিন্তু ইউরোপের ককপিট বলা হয়। আচ্ছা রোম, দেখো দিল্লিকে কিন্তু ভারতের রোম কাকে বলা হয়? দিল্লি, তাই না? এবং সান ফ্রান্সিসকো এটাকে বলা হয় কি? স্বর্ণদ্বারের শহর। পরবর্তী কোশ্চেন দেখো, সুকন্যা সমৃদ্ধি যোজনা কত সালে চালু হয়? 2015, 2016, 2014 নাকি 2018? তো রাইট অ্যান্সার অপশান এ, 2015 সালে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয়। হাইকোর্টে একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন? 65, 60, 62, 58? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ 62 বছর বয়স পর্যন্ত কিন্তু একজন হাইকোর্টের বিচারপতি তার পদে অধিষ্ঠিত থাকেন। এবং মনে রেখো 65 বছর পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি, মানে সুপ্রিম কোর্টের যে বিচারপতি, তিনি কিন্তু পদে আসীন থাকতে পারেন 65 বছর। এবং এখানে একটা কোশ্চেন দেয়, এই যে আগেও কিন্তু 62 বছর ছিল, কিন্তু তোমার এই কততম 114তম যত সম্ভব তোমরা একটু দেখে নিও, 114তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের অবসরের বয়স সেটা 62 থেকে 65 করা হয়েছে যত সম্ভব 2010 সালে। ক্লিয়ার? একটু দেখে নিও তোমরা কাইন্ডলি। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয়? জামশেদপুর, পুনে, দুর্গাপুর, উদয়পুর? তো রাইট অ্যান্সার কী হবে? দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনে শহরকে বলা হয় দাক্ষিণাত্যের রানী। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করেন? অটল বিহারী বাজপেয়ী, জাকির হোসেন, গুলজারিলাল নন্দন নাকি মুরারজি দেশাই? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, এই মুরারজি দেশাই ইনি কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো মেয়াদ শেষ করার আগেই কিন্তু পদত্যাগ করেছিলেন। সিরাপ ও ওষুধ তৈরিতে ব্যবহৃত নিচের কোন অ্যাসিড? অ্যাকচুয়ালি কোন অ্যাসিডটি সিরাপ ও ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়? তো দেখো খুব সহজেই মনে রাখা যায় আমাদের শরীরে কোন ধরনের অ্যাসিড সবসময় নির্গত হচ্ছে। তো তোমরা সবাই জানো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাচক গ্রন্থি থেকে পিত্তরস হিসাবে, মানে পিত্তরস ওইখান থেকে নির্গত হয়, তো HCl তো রাইট অ্যান্সার। তো সিরাপ ও ওষুধ তৈরিতে কিন্তু সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl ব্যবহার করা হয়। এবং এই HCl এর আরেক নাম কি? মিউরিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড।
ক্লিয়ার? আচ্ছা, অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? মনে রাখো টমেটোতে বা আমলকিতেও কিন্তু অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। আমলকিতে অ্যাকচুয়ালি ক্ষার পাওয়া যায়, টমেটোতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়, এটা মনে রেখো। আর সালফুরিক অ্যাসিডে কী বলা হয়? রসায়নের রাজা, বহুবার বলেছি। নাইট্রিক অ্যাসিডকে বলা হয় শক্তিশালী জল বা অ্যাকোয়া ফার্টিস। এবং মনে রেখো যদি বলা হয় সবথেকে শক্তিশালী জারক কোন অ্যাসিড, কোন অ্যাসিড সবথেকে শক্তিশালী জারক, তো তোমার মনে রাখবে নাইট্রিক অ্যাসিড কিন্তু সবথেকে শক্তিশালী জারক হিসেবে কাজ করে। পরবর্তী কোশ্চেন, ফিলিপস এটি কোন দেশের কোম্পানি? দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, ফিনল্যান্ড নাকি সুইডেন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ নেদারল্যান্ডের কোম্পানি হচ্ছে ফিলিপস। তো এরকমভাবে তোমরা কিন্তু এলজি, তারপরে তোমার অ্যাপেল, হ্যাঁ এলজি, অ্যাপেল, তারপর নোকিয়া, এই যে বড় বড় কোম্পানি আছে, স্যামসাং, এরা কোথাকার সেটাও কিন্তু তোমরা এর সাথে সাথে দেখে নিও। পরবর্তী কোশ্চেন দেখো, অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি বন্টন করেছিলেন? হুমায়ুন, শাহজাহান, আকবর নাকি জাহাঙ্গীর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ আকবর কিন্তু এই অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণের জন্য আকবর কিন্তু জমি বন্টন করেছিলেন বা জমি দান করেছিলেন। যাই হোক, তো এইখানে একটা জিনিস মনে রাখবে যে দিন ইলাহি প্রথা কে প্রবর্তন করেছিলেন? সেটা কিন্তু আকবরই কিন্তু দিন ইলাহি প্রথা প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফাইকোলজি, ফাইলোজেনি নাকি ফ্রিওনোলজি? তো রাইট অ্যান্সার কী হবে? শৈবাল সংক্রান্ত যে বিদ্যা তাকে কিন্তু বলা হয় ফাইটোলজি, ওকে সরি তোমার ফাইকোলজি। তো ফাইকোলজি হচ্ছে শৈবাল সংক্রান্ত বিদ্যা। দেখো ফাইটোজেনি, এই ফাইটোজেনি তোমার কী সংক্রান্ত বিদ্যা? উদ্ভিদের যে সৃষ্টি এবং বৃদ্ধি বিষয়ক যে বিদ্যা, মানে উদ্ভিদের সৃষ্টি এবং বৃদ্ধি বিষয়ক বিদ্যাকে বলা হয় ফাইটোজেনি। ক্লিয়ার? আর যদি বলি ফাইলোজেনি কি, তো ফাইলোজেনি হচ্ছে জীবের বিবর্তনের ইতিহাস সংক্রান্ত চর্চা। মানে এই যে যদি বলি যে জীব বিবর্তন, যেমন ঘোড়ার যে বিবর্তন, প্রথমে কি আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস, তার আগে মেরিচিপ্পাস, মেরিহিপ্পাস, ইওহিপ্পাস। তো এই যে বিবর্তন, এই যে জীবের যে বিবর্তন, তো এই সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? ফাইলোজেনি। ভীষণই গুরুত্বপূর্ণ, ফাইলোজেনি নাম কিন্তু মনে রেখো। আর যে ফ্রেনোলজি, এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে যত সম্ভব, ফ্রেনোলজিটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না, তবে যত সম্ভব এটা মাথার খুলি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফ্রেনোলজি। তো এটা একটু দেখে নেবে তোমরা, ওকে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে লোকসভার অধ্যক্ষকে অপসারণের জন্য কতদিনের নোটিশ দিয়ে কক্ষে পেশ করতে হয়? 15, 14, 30, 6? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো মনে রাখবে 14 দিনের কিন্তু তাকে আগে নোটিশ দিতে হবে লোকসভার অধ্যক্ষকে, কি তোমার অপসারণের জন্য 14 দিনের নোটিশ আগে দিতে হবে। নিম্নের কে অজাতশত্রু নামে পরিচিত? বালগঙ্গাধর তিলক, বীরেন্দ্রনাথ শাসমল নাকি রাজেন্দ্র প্রসাদ নাকি মদনমোহন মালব্য? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, বালগঙ্গাধর তিলককে কিন্তু অজাতশত্রু বলা হয় বা তিনি অজাতশত্রু নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের উচ্চতম বাঁধ তেহরিবাঁধ এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা নাকি উত্তরাখণ্ড? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, উত্তরাখণ্ড কিন্তু ভারতের উচ্চতম বাঁধ, যেটা হচ্ছে তেহরি বাঁধ, সেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এবং এটা কিসের উপর? এটা কিন্তু উত্তরাখণ্ড কিসের উপর? এটা হচ্ছে গঙ্গা নদীর উপর। তো গঙ্গা মিন্স অ্যাকচুয়ালি ভাগীরথী নদীর উপর, তাই না? আমাদের নবদ্বীপে যেটা গঙ্গা নামে পরিচিত, নবদ্বীপ এই সব দিক দিয়ে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। আবার তোমার কলকাতার দিকে হুগলি নদী নামে পরিচিত। তো বিভিন্ন জায়গায় এটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলাদেশে আবার পদ্মা নামে পরিচিত, ওকে। তো যাই হোক, তাহলে কি তেহরিবাঁধ কোথায়? তোমার ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন জেলায় প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম গড়ে তোলা হচ্ছে? বিলাসপুর, মানে কার্বনে তোমার যে কার্বন ডাইঅক্সাইড বা কার্বনের পরিমাণ একদম জিরো থাকবে, এটাই বলছে কার্বন নিরপেক্ষ গ্রাম গড়ে তোলা হচ্ছে ভারতের কোন রাজ্যে, ভারতের কোন জেলায় বলেছে? আচ্ছা, বিলাসপুর ছত্তিশগড়, থানে মহারাষ্ট্রের থানে নাকি মধ্যপ্রদেশের ইন্দোর নাকি রাজস্থানের জয়পুর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো রাইট অ্যান্সার মহারাষ্ট্রের থানে। দেখো কেউ বলো না যে মধ্যপ্রদেশের ইন্দোর। যদি বলা হয় পরিচ্ছন্নতার দিক দিয়ে শহর কোনটা, ভারতের কোন শহরটা সবথেকে 1 নম্বরে আছে, তখন কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোর হবে। কিন্তু যদি বলা হয় কার্বন নিরপেক্ষ গ্রাম গড়ে তোলা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে। পরবর্তী কোশ্চেন দেখো,
স্বয়ংক্রিয় ফিউজ তৈরিতে, আমাদের যে ঘরে যে ফিউজ ব্যবহার করা হয় সেই স্বয়ংক্রিয় ফিউজ তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ডাচ মেটাল, রোজ মেটাল, গান মেটাল নাকি টাইপ মেটাল? তো ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তো মনে রেখো রোজ মেটাল কিন্তু এই স্বয়ংক্রিয় ফিউজ তৈরিতে কিন্তু ব্যবহার করা হয় রোজ মেটাল। এবং এই রোজ মেটালে কী কী থাকে এগুলো পরীক্ষা আসে। রোজ মেটালে মনে রাখবে তোমার হচ্ছে বিসমাথ, সীসা আর টিন। কী থাকে তোমার হচ্ছে বিসমাথ, সীসা মানে হচ্ছে লেড বা সীসা, আর হচ্ছে টিন। এই তিনটে জিনিস অর্থাৎ বিসমাথ, সীসা আর টিন এটা থাকে রোজ মেটাল। আচ্ছা ডাচ যদি বলি টাইপ মেটাল, দেখো টাইপ মানে কি? ছাপার অক্ষর। টাইপ মানে আমরা টাইপ করি কি, তার মানে ছাপার অক্ষর প্রস্তুতিতে কিন্তু টাইপ মেটাল ব্যবহার করা হয়। তো এখানেও টিন আর সীসা থাকে, তার সঙ্গে অ্যান্টিমনি থাকে, অ্যান্টিমনি এসবি। তো টিন সীসা তো থাকেই, তার সঙ্গে অ্যান্টিমনি থাকে। দেখো এই কোশ্চেনটা খুব দেয় যে ছাপার কালি প্রস্তুত করতে বা ছাপার যে অক্ষর প্রস্তুত করতে নিচের কোন ধাতু ব্যবহার করা হয়, তখন কিন্তু সীসা আর টিন না দিয়ে তোমাকে কিন্তু অ্যান্টিমনি দিতে পারে, যেটা হচ্ছে এসবি। ক্লিয়ার? তো অ্যান্টিমনি তখন কিন্তু রাইট অ্যান্সার হবে। আর যদি বলি গান মেটাল, তো গান মেটাল দিয়ে কী করা হয়? তো গান মেটাল দিয়ে মনে করো না গান তৈরিতে, অ্যাকচুয়ালি মূর্তি নির্মাণে, ম্যাক্সিমাম মূর্তি নির্মাণে কিন্তু এই গান মেটাল ব্যবহার করা হয়। এবং সেখানে কী কী থাকে? সেখানে থাকে কপার, জিঙ্ক আর টিন। ক্লিয়ার? কপার, জিঙ্ক আর টিন কিন্তু তোমার গান মেটালে থাকে। আর ডাচ মেটাল কোনগুলো? ডাচ মেটাল হচ্ছে যেগুলো তোমার নকল গয়না, যে গয়না তো তৈরি করে, সেখানে নকল গয়না তৈরি করে, যেমন সেনকো গোল্ড বলছি কেন, কি বলে যেন, আরে নেকলেস, আরে নামও মনে আসছে না, সিটি গোল্ডের যে গয়নাগুলো অর্থাৎ নকল যেসব গয়না সেগুলো কিন্তু ডাচ মেটাল দিয়ে তৈরি করা হয়, যেখানে কপার আর জিঙ্ক থাকে। হ্যাঁ, কপার থাকে এবং কপারের উপর একটা জিঙ্কের পুলেট থাকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। সমতা স্থল কোন ব্যক্তির সমাধিস্থল? জগজীবন রাম, জ্ঞানী জৈল সিং, রাজীব গান্ধী নাকি আর কে নারায়ণ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ জগজীবন রাম এর যে সমাধিস্থল সেটা হচ্ছে সমতা স্থল। পরবর্তী কোশ্চেন দেখো। অনুতাপই হলো পাপের একমাত্র প্রায়শ্চিত্ত উক্তিটি কার? মার্টিন লুথার, দিলীপ কুমার, চণ্ডীদাস নাকি দেবকী বসু? তো রাইট অ্যান্সার অপশান এ, এই উক্তিটি কিন্তু মার্টিন লুথার। কি? অনুতাপই হলো পাপের একমাত্র প্রায়শ্চিত্ত, এর উক্তিটিকে মার্টিন লুথার। পরবর্তী কোশ্চেন দেখো। বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজ নিচের কোনটিতে আছে? দিল্লির কি জামা মসজিদ, এটা কি বৃহৎ গম্বুজ, নাকি সাসারাম যেটা শেরশাহের সমাধি, নাকি বিজাপুরের গোল গম্বুজ, নাকি গিয়াসুদ্দিন তুগলকের সমাধি যেটা দিল্লিতে আছে? তো সবাই যেন কর্ণাটকের যে বিজাপুর, সেই বিজাপুর শহরের যে গোল গম্বুজ, এই গোল গম্বুজ হচ্ছে বিশ্বের বৃহত্তম বড় গম্বুজ। পরবর্তী কোশ্চেন দেখো। কথাগুলি কী ধরনের একটি ধ্রুপদী নৃত্য? তামিল ধ্রুপদী নৃত্য, তেলেগু নাকি মালায়ালি নাকি উত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্য? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ মালায়ালি ধ্রুপদী নৃত্য। সেটা কিন্তু কথাগুলি হচ্ছে এক ধরনের মালায়ালি ধ্রুপদী নৃত্য। দেখো তামিল ধ্রুপদী নৃত্য তোমরা জানো ভারতনাট্যম, কেননা ভারতনাট্যম কোথায়? তামিলনাড়ুতে আছে। তো তামিল ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম। আর উত্তর ভারতীয় যে শাস্ত্রীয় যেসব নৃত্য আছে সেগুলো হচ্ছে উত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড কোনটা? UNICEF, যেটা হচ্ছে ইউনিসেফ, তাই না? ইউনিসেফ আমরা বলি। তো বলছে এই যে ফান্ড, এটার সদর দপ্তর কোথায়? মানে এই যে সংস্থা, এটা সদর দপ্তর কোথায়? জেনেভা, রোম, নিউ ইয়র্ক, মন্ট্রিল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা কিন্তু নিউ ইয়র্ক, অর্থাৎ আমেরিকার কিন্তু নিউ ইয়র্কে এর সদর দপ্তর। তো এটা কিসের জন্য, এই যে ইউনিসেফ, এটা কিসের উপর কাজ করে? হ্যাঁ, এটাও কিন্তু পরীক্ষায় দেয়। তো এগুলো জেনে রাখবে তোমরা। এর সাথে সাথে কোন দেশ ফাতাহ নামে দেশীয় হাইপারসনিক মিসাইল লঞ্চ করলো? পাকিস্তান, বাংলাদেশ, ইরান নাকি ইসরায়েল? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা কিন্তু ইরান কিন্তু ফাতাহ নামে একটি দেশীয় হাইপারসনিক মিসাইল লঞ্চ করলো ইরান। সাংবাদিকতায় বিশেষ সম্মান হিসেবে কোন পুরস্কার দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার, কলিঙ্গ পুরস্কার, বোরলক পুরস্কার নাকি পুলিৎজার পুরস্কার? তো সাংবাদিকতায় কী পুরস্কার দেওয়া হয়? সেটা হচ্ছে পুলিৎজার পুরস্কার। আচ্ছা, এর সাথে দেখো অ্যাবেল পুরস্কার।
অ্যাবেল পুরস্কার কিন্তু গণিতে দেওয়া হয়, মনে রেখো অ্যাবেল পুরস্কার কেবলমাত্র গণিতের ক্ষেত্রেই কিন্তু অ্যাবেল পুরস্কার দেওয়া হয় এবং এটা শুরু হয়েছিল 2003 সাল থেকে। কোন পুরস্কার কোন সাল থেকে শুরু হয় এটাও কিন্তু পরীক্ষায় আসে। দাদা সাহেব ফালকে পুরস্কার, রামন ম্যাগসেসে পুরস্কার বা নোবেল পুরস্কার কোন সময় শুরু হয় এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং মনে রেখো এই ম্যাথেই একমাত্র ম্যাথমেটিক্সে কিন্তু কোনো নোবেল দেওয়া হয় না, বাকি ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি সবগুলিতেই কিন্তু নোবেল দেওয়া হয়। এবং মনে রেখো এর সাথে যে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কেবলমাত্র 1968 কি 69 এরকম হবে, তবে যত সম্ভব 1969 থেকে কিন্তু অর্থনীতিতে নোবেল দেওয়া হয়। এর আগে কিন্তু 1901 থেকে কিন্তু বাকি অর্থনীতি বাদ দিয়ে বাকি যেসব আছে সবগুলোতেই কিন্তু নোবেল দেওয়া হয় 1901 সাল থেকে। কেবলমাত্র অর্থনীতিতে নোবেল দেওয়া হয় 1969 কি 68 হবে, তোমরা যত সম্ভব 69 একটু দেখে নিও, 69 সাল থেকে কিন্তু নোবেল দেওয়া হয়। আর ম্যাথে কেবলমাত্র অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, যেটা শুরু হয় হচ্ছে 2003 সাল থেকে। আর কলিঙ্গ পুরস্কার কিসের ক্ষেত্রে দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কিন্তু বিজ্ঞানের জনপ্রিয়তা, যেটা 1952 থেকে দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য। ক্লিয়ার? আর বোরলক পুরস্কার দেওয়া হয় কৃষি এবং পরিবেশ উন্নয়ন গবেষণার জন্য কিন্তু বোরলক পুরস্কার দেওয়া হয়, যেটা হয় বোরলক পুরস্কার 1972 সাল থেকে কি কৃষি এবং পরিবেশ উন্নয়নের বিভিন্ন গবেষণার জন্য। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন ঔষধটি টাইফয়েড রোগে চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? কুইনাইন, রেসারপিন, রেলেঞ্জা নাকি ক্লোরোমাইসিটিন? তো রাইট অ্যান্সার ক্লোরোমাইসিটিন। এই যে ওষুধটি সেটা কিন্তু টাইফয়েড রোগের চিকিৎসার জন্য কিন্তু ব্যবহার করা হয়। কুইনাইন তোমরা জানো ম্যালেরিয়ার ওষুধ। রেসারপিন কি যেটা, আচ্ছা ম্যালেরিয়ার ওষুধ যে কুইনাইন এটা কোথায় পাওয়া যায় এটাও কিন্তু পরীক্ষা আসে। তো কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছালে কিন্তু কুইনাইন পাওয়া যায়, আর যেটা দিয়ে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। রেসারপিন যদি বলি, রেসারপিন যে ওষুধ পাওয়া যায় কোথায় সেটা হচ্ছে সর্পগন্ধা গাছের মূলে বা ফলেও পাওয়া যায়। ফলে সর্পগন্ধা গাছের এক ধরনের ফল পাওয়া যায়, তো ফলেও পাওয়া যায়। তো যত সম্ভব মূলে, সরি ভুল বললাম, ধুত্রা গাছের ফলে কিন্তু তোমার পাওয়া যায়, ডাটুরিন পাওয়া যায়, ঠিক আছে, ভুল করো না। ধুত্রা গাছের ফল হ্যাঁ এবং ফুলে এতে ডাটুরিন পাওয়া যায়, আর সর্পগন্ধা গাছের মূলে কিন্তু অ্যাকচুয়ালি রেসারপিন পাওয়া যায়। ওকে, আর রেসারপিন অ্যাকচুয়ালি কাজে লাগে উচ্চ রক্তচাপ কমানোর কাজে কিন্তু এই রেসারপিন লাগে। আর রেলেঞ্জাও এক ধরনের ওষুধ, কিন্তু এটা কী কারণে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। রেলেঞ্জাও কিন্তু এক ধরনের ওষুধ। আর ক্লোরোমাইসিটিন তো বললাম টাইফয়েডের জন্য। পরবর্তী কোশ্চেন দেখো, কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জওহরলাল নেহেরু? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, আকাশ কী ধরনের ক্ষেপণাস্ত্র? বলছে ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ, আকাশ থেকে আকাশ নাকি অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক? তো রাইট অ্যান্সার দেখো, এটা খুব সহজেই মনে থাকে, আকাশ তার মানে ভূমি থেকে আকাশের দিকে যাবে, অর্থাৎ ভূমি থেকে আকাশ হচ্ছে এটা ক্ষেপণাস্ত্র। আকাশ যে ক্ষেপণাস্ত্র সেটা শুধুমাত্র ভূমি থেকে আকাশেই কিন্তু প্রক্ষিপ্ত করা যায় বা মারা যায়। যাই হোক, নিচের কোনটি ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা? ভদ্রাবতী। আর প্রথম এই ইস্পাত কারখানা বা এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই কিন্তু এটা শুরু হয়। তো ভারতের প্রথম যে কি বললাম লৌহ ইস্পাত কারখানা সেটা কোনটা? ভদ্রাবতী, বার্নপুর, জামশেদপুর নাকি কুলটি? তো মনে রাখবে পশ্চিমবঙ্গের যে কুলটি, সেই কুলটি কিন্তু ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা। পরবর্তী কোশ্চেন দেখো, এবং এইখান থেকে এরম টাইপের কোশ্চেন দেয় যে কোন লৌহ ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছিল ভারতে। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো কিন্তু দেয়। বলছে ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার রিঅ্যাক্টর কোনটি? ধ্রুব, রোহিণী, কোটা নাকি অপ্সরা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এই অপ্সরা হচ্ছে ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার রিঅ্যাক্টর কিন্তু অপ্সরা। পরবর্তী কোশ্চেন দেখো, সার্ক এর সি কথার অর্থ কী? তোমরা সবাই জানো, সার্ক অনেকবার পড়িয়েছি। সার্ক যেটা নেপালের কাঠমান্ডুতে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। হ্যাঁ, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল, এই সি কথার অর্থটা কি? রিজিয়নালের পরে যেটা আছে কমিটি, কমনওয়েলথ, কনফারেন্স নাকি কোঅপারেশন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এই সি কথার অর্থ হচ্ছে কোঅপারেশন, যেটার সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে আছে। ভারতের কোন রাজ্য 2023
আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কারে ভূষিত হলো? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আসাম, উত্তরপ্রদেশ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, তেলেঙ্গানা রাজ্য কিন্তু 2023-এ তোমার আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কারে কিন্তু ভূষিত হলো তেলেঙ্গানা রাজ্য। ভারত ছাড়া আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয় বা পালিত হয়? দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, সুদান, পেরু। দেখো এটাও কিন্তু মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা 15ই আগস্ট তো অবশ্যই ভারতের স্বাধীনতা দিবস, আমাদের যাই হোক আমাদের স্বাধীনতা দিবস। তো এছাড়াও কিন্তু মনে রেখো, এছাড়াও অপশান নাম্বার এ অর্থাৎ দক্ষিণ কোরিয়া কিন্তু এই 15ই আগস্টেই কিন্তু স্বাধীনতা দিবস পালন করে। পরবর্তী কোশ্চেন দেখো, বুদ্ধদেবের জন্মবৃত্তান্ত আমরা কোথা থেকে জানতে পারি? বুদ্ধদেব নিয়ে কিন্তু, গৌতম বুদ্ধ নিয়ে কিন্তু এর আগে অনেক কিছু আলোচনা করেছি। যে যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের অবশ্যই আমি বলবো যে আগের ভিডিও তোমরা দেখে নাও, তাহলে দেখবে তোমাদের কাছে সবসময় নিত্য নতুন তথ্য তো আসতেই থাকবে। এবং তোমাদের আগের ভিডিও প্রথম থেকে যদি তোমরা দেখো না, কি হবে জানো তো? হবে হচ্ছে এটাই যে তোমরা সবসময় রিভিশনে থাকবে, প্রত্যেকটা জিনিস সবসময় মনে থাকবে, যেটা খুবই প্রয়োজন। এই কারণেই কিন্তু আমি এমসিকিউ হিসাবে দিই, নাহলে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে দিতে পারতাম, কিন্তু চ্যাপ্টার ওয়াইজের থেকে এমসিকিউ করা সব থেকে ভালো, কারণ এমসিকিউ করতে করতেই তোমার সব কিছু মনে থাকবে। তো এই কারণে যারা এখনও আগের ভিডিও দেখোনি তাদের বলবো আগের ভিডিওগুলো দেখতে দেখতে আসো, তো দেখবে অনেক কিছু ইমপ্রুভ হয়ে যাবে। যারা নতুন কম্পিটিটিভ এক্সামের মধ্যে ঢুকছো বা প্রবেশ করছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। বুদ্ধদেবের জন্মবৃত্তান্ত আমরা কোথা থেকে জানতে পারি? রত্নমালিকা থেকে, দ্বাদশ উপাঙ্গ থেকে, নাকি দীপবংশ মহাবংশ থেকে, নাকি দ্বাদশ অঙ্গ থেকে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, এটা কিন্তু দীপবংশ ও মহাবংশ থেকে কিন্তু আমরা এই যে গৌতম বুদ্ধের জন্মবৃত্তান্ত জানতে পারি। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি ফ্রান্সের জাতীয় প্রতীক? নাইটিঙ্গেল, লিলি ফুল, মশাল, নাকি কোনোটিই নয়? তো ফ্রান্সের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ফুল। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 42, কি বলছে? নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, নাকি ভিটামিন সি? তো জলে দ্রবণীয় ভিটামিন কোনটা? দেখো মনে রাখবে এ, ডি, ই, এটা ই, ই আর কে, এই চারটে বাদ দিয়ে এডিইকে এই চারটে বাদ দিয়ে বাকি সব জলে দ্রবণীয় ভিটামিন। তার মানে অপশান নাম্বার ডি অর্থাৎ ভিটামিন সি কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। আর আরেকটা ভিটামিন আছে মনে রাখবে, ভিটামিন পি, অর্থাৎ বি, সি আর পি, এই তিনটে কিন্তু কি জলে দ্রবণীয় ভিটামিন। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে মনে রাখবে যে বি এর আবার কটা ভাগ? বি এর কিন্তু 8টা ভাগ। পরীক্ষা আসে যে ভিটামিন বি কমপ্লেক্স কয় ভাগে বিভক্ত? তো ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু 8 ভাগে বিভক্ত। কি কি তোমরা জানো? B1, B2, B3, B4 নেই, B5, B6, B7, B8 নেই, B9 আর B12। আর B12-এর আরেক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এবং এটাও পরীক্ষা আসে যে ভিটামিন B12-এ কোন ধাতু পাওয়া যায়? তো মনে রাখবে কোবাল্ট ধাতু, যেহেতু সায়ানোকোবালামিন তো কোবাল্ট ধাতু পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? পুরী, কোণার্ক, নাকি ভুবনেশ্বর, নাকি গোপালপুর? তো রাইট অ্যান্সার কী হবে? লিঙ্গরাজ মন্দির কিন্তু অবস্থিত ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু এই লিঙ্গরাজ মন্দির অবস্থিত। সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? হিন্দিকে, আচ্ছা 340, 341, 342, নাকি 343 নং ধারায়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, 343 নং ধারায় কিন্তু এই হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, নাকি পশ্চিমবঙ্গ? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ তামিলনাড়ুর কিন্তু তুতিকোরিন, অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে কিন্তু এই তুতিকোরিন বন্দরটি অবস্থিত। রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, রোম, নাকি ওয়াশিংটন? তো রাইট অ্যান্সার অপশান বি, এটা কিন্তু আমেরিকার যে নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্কে কিন্তু রাষ্ট্রসংঘের সদর দপ্তর অবস্থিত। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে কোন দিনটি রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালন করা হয়? তো মনে রেখো 24শে অক্টোবর এই দিনটি কিন্তু রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, মৌর্য যুগে জেলার প্রধানকে কি বলা হতো? জেলা শাসক, এটা ক হবে জেলা শাসক, যুক্তাস, নাকি রাজুক? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, মৌর্য যুগে যে জেলার প্রধান তাকে বলা হতো রাজুক। পরবর্তী কোশ্চেন দেখো, এক আলোকবর্ষ সমান কত কিমি? 9.54 × 10⁻13 কিমি, নাকি 9.45 × 10⁻12 কিমি? তো এগুলো কিন্তু ডেটা ভিত্তিক, তোমরা কিন্তু ডেটাটাকে হুবহু তোমাকে মনে রাখতে হবে। 9.45 × 10⁻12 কিমি, এটা হচ্ছে এক আলোকবর্ষ। ক্লিয়ার? ওকে, পরবর্তী কোশ্চেন দেখো,
এবং আলোকবর্ষ কিসের একক? মনে রাখবে যে দূরত্বের মানে দূরত্ব মাপার সবথেকে বড় একক হচ্ছে পারসেক, আর পারসেকের আগের হচ্ছে আলোকবর্ষ। ক্লিয়ার? সবথেকে বড় দৈর্ঘ্য মাপার একক কী? সেটা হচ্ছে পারসেক, আর তার ঠিক আগে হচ্ছে আলোকবর্ষ। মানে সেকেন্ড সবথেকে বড় দৈর্ঘ্যের মাপার একক হচ্ছে আলোকবর্ষ। কোন দেশ 2023 ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতলো? কোন দেশ? ভারত, ইন্দোনেশিয়া, ইজিপ্ট নাকি মালয়েশিয়া? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ইজিপ্ট কিন্তু এই 2023 সালে যে ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ হয়েছে তো সেটাতে জিতেছে হচ্ছে ইজিপ্ট। পরবর্তী কোশ্চেন দেখো, কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? স্ক্যানার, মোডেম, সিডি-রোম নাকি প্রিন্টার? তো রাইট অ্যান্সার তোমরা সকলেই হয়তো ইউজ করো, যেটা আমাকেও মাঝে মাঝে ইউজ করতে হয়, আমিও ইউজ করি, সেটা হচ্ছে মোডেম। যে মোডেমের মাধ্যমে কিন্তু আমরা টেলিফোন লাইনের সঙ্গে কম্পিউটারের, টেলিফোন লাইন মানে সেলুলার, যেটা ধরো জিও বা কোনো কানেকশান যুক্ত করছি নেটের জন্য, তো এটাকে বলা হয় মোডেম। মোডেমের মাধ্যমে আমরা এই দুটো কানেকশানকে আমরা যুক্ত করতে পারি। পরবর্তী ওকে, তো আজকে ক্লাস 18 কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো, এবং এর সাথে সাথে বন্ধুদের সাথে কিন্তু লাইক এবং শেয়ার করো। আর কেমন লাগলো সেটা তো কমেন্টে জানাতেই পারো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।